বোরহান আমরা জানি হ্যাঁ, তুমি কিন্তু একবার মবের শিকার হয়েছিলে। ওই ঘটনাটা একটু বলো তো, কি হয়েছিল তোমার? তার শুনতেছেন দাদা? হ্যাঁ, শুনতেছি, তোমার কথা শুনতেছি। সালাম আলাইকুম। আমি মোহাম্মদ বোরহানুদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের একজন তৃণমূল কর্মী। দাদা, আপনাকে ধন্যবাদ আমার মতো একজন তৃণমূল কর্মীকে আজকের মতো একটা বৃহৎ পেজে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ দাদা, আমার সাথে মপ হয়েছিল আপনার 25শে এপ্রিল। তো আমি স্টুডেন্ট। তো আমি টিউশন করি, টিউশন থেকে যখন আমি বের করলাম 7টার দিকে, তখন ওই সময় কিছু আপনার বিএনপি ছেলেপুলাই আপনার দাঁড়িয়েছিল ওই আমার টিউশনের পাশে। হয়তো ওরা আমাকে কয়েকদিন আগে থেকে লক্ষ্য করছিল যে আমি ওদিকে যাওয়া আসা করি। ওরা আমার ভিডিও, আমার মানে যতগুলোই আছে আপনার অনুষ্ঠান আছে, সবগুলো অনুষ্ঠানের মানে প্রোগ্রামের ভিডিও ওরা নিয়েছিল। তখন আমি যখন টিউশন থেকে বের হলাম 7টার দিকে সন্ধ্যা, তখন আমাকে একজন ডাক ডাক দিল। তো আমি গেলাম, বললাম ভাই যে কি হয়েছে ভাই? ওটা আপনি কি এদিকে নতুন আসছেন? আমি বলছি না, আমি নতুন আসি নাই, আমি তো এদিকে টিউশন করি, সপ্তাহে 3 দিন আসি। তো আর তো দেখি নাই। তো আমাদের নিয়ম হলো আমাদের যদি হাউজিং এ কেউ প্রবেশ করে নতুন, ওর কাছ থেকে পরিচয়পত্র নেওয়া। হ্যাঁ। তো আমি বললাম আচ্ছা নেন। তো লাস্টে একজন এসে বললো, আরো 4-5 জন আসলো, আমাকে ঘিরে ধরলো, বললো যে তুমি মনে হয় নেশা করো না? তো আমি ওকে বললাম, আমাকে কি দেখতে কি ওরকম লাগে? কত না লাগলেও তুমি নেশা করো, তোমার কাছেই মনে হয় আপনার মাদক দ্রব্য আছে। আমি বলছি ভাই আপনি দেখেন, চেক করে দেখেন। যখন আপনারা একটা কথা বললেন চেক করে দেখেন, তো আমাকে এক পাশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে শেষে ওরা বললো যে আচ্ছা, ওরা মোবাইল নিল, বললো যে এগুলো কি, মানে এটাকে দেখো তো। আমি বলছি ভাই এটা আমি। তো আমাকে বলতে পারতেন তুমি কি আওয়ামী লীগ করো কিনা, ছাত্রলীগ করো কিনা? তো আমি বলে দিতাম হ্যাঁ, আমি বুক ফুলিয়ে বলি আমি ছাত্রলীগের একজন তৃণমূল কর্মী আর বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করি। তো ওরা আমাকে লাস্টে বললো যে ঠিক আছে আসো আমাদের সাথে একটা বসো, কথা আছে। ওরা আমাকে একটা পরিত্যক্ত বিল্ডিং এর নিচে নিয়ে গেল, আমার মোবাইল নিয়ে ফেললো। তো আমি যে এলাকা টিউশন করি ওখানে আমার একটা সিনিয়র ভাই থাকে, ওরা মোটামুটি প্রভাবশালী ছিল। তো হাসান ভাই। তো আমি বললাম আমি এদিকে আমার হাসান ভাই, আমি ছোট ভাই, তো ওকে একটা কল দিই। বল যে না না, কল দেওয়া যাবে না, কারণ হাসান হলো পলাতক, ওর 6-7টা মামলা আছে, ও এখানে আসতে পারে না, ও আসলে ওকে আমরা মানে কি ধরাই দিব পুলিশকে। তো আমি বললাম আচ্ছা, তারপর আমি একটা কল দিই, ওরা আমাকে কল দিতে দিচ্ছে না। তারপর ওরা বলে যে একটা কাজ করো, আমরা 6-7টা করে মামলা খাইছি, আমরা 17 বছর হয়রানি হয়েছি, আমাদের অনেক টাকা খরচ হয়েছে, তো এখন তোমাদের কাছ থেকে আমাদের টাকাগুলো দেওয়া লাগবে। আমি বলছি ভাই আপনার মামলা কি আমি বাগিয়েছিলাম, নাকি আমি আপনাকে মফ করছিলাম, ধরিয়ে দিয়েছিলাম? বলছে না, ওরকম না, না করলেও তোমার দলে করতে। তো লাস্ট একজন বললো ঠিক আছে দাঁড়াও আমি এসআই কে ফোন দিই। তো দেখলাম একজন এসআই কে ফোন দিল, বললো যে স্যার আপনি যে বলছিলেন 6-7 জনের কথা, ওখানে যে বোরহান যে ছেলেটা, ওকে আমরা দেখছি এদিকে, তো ওকে আমরা খুঁজতেছি, পাইলে আপনাকে ফোন দিব। তখন এসআই বললো ঠিক আছে তোমরা তাড়াতাড়ি খুঁজো, ওর যদি তথ্য পাও ওকে যদি হাত নাগাদ ধরতে পারো, আর ফোন দিব আমাকে, আমি পোস্ট নিয়ে এসে ওকে নিয়ে যাবো। তখন ওরা আমরা মানে কি আমাকে বসায় রাখলো, বলো যে ঠিক আছে তুমি কোথাও ফোন দাও, 1 লক্ষ টাকা লাগবে, 1 টাকাও কম হবে না, যদি 1 টাকা কম হয় তাহলে আমরা তোমাকে পুলিশে দিয়ে দিব। তো আমি বললাম ভাই আমি তো মানে স্টুডেন্ট, আর আমি 17 মানে প্রায় 2 বছর আমি বেকার, আমি 1 লক্ষ টাকা যদি আমার কাছে থাকে আমি তো আমি টিউশন আসতাম না। বলে না, এগুলো বলার প্রয়োজন নাই, তুমি যে কত বড় প্লেয়ার, তুমি নিজে যে অনেকগুলো প্রোগ্রাম অর্গানাইজ করছো, এগুলো আমরা সব জানি, তুমি তোমার নেতা কর্মীদের ফোন দাও। আমি বলছি ভাই নেতা কর্মীরা দিবে না, তাহলে গড়ে ফোন দাও। আমি বলছি গড়ের সাথে আমার যোগাযোগ নাই, আর গড়ের অবস্থা ওরকম ভালো না। তো লাস্টে বললো ওরা আমাকে আপনার 2 ঘন্টা মতো আটকে রাখছে। তো মানসিক ভাবে পেন দিচ্ছে, কিন্তু শারীরিকভাবে কিছু করা নাই, হয়তো পরে করতো। তখন আমি শেষ পর্যন্ত এসে আমি আমার ওই যে সহযোদ্ধা সাইমন তাকে ফোন দিলাম। ফোন দিয়ে মানে ওদের কাছ থেকে বললাম যে ভাই একটা কাজ করেন, মোবাইলটা দেন আমি একটা কল করি। তো আমি কল করলাম সাইমনকে, কারণ আমি জানি যে সাইমনকে ফোন দিলে সাইমন রনি ভাইকে ফোন দিবে, এরপর হাসান ভাইকে ফোন দিবে, আর এখন আমার সবচেয়ে আপনার মহানগরের মধ্যে একেবারে বড় ভাইয়ের মতো রক্তের সম্পর্ক না হলেও সবসময় আগলে রাখে আরিফ হোসেন ভাই, আপনার রনি ভাইয়ের একজন কর্মী আরিফ হোসেন ভাই, সবসময় সুখে দুঃখে আমাদের পাশে থাকে চট্টগ্রামের মধ্যে, মহানগরের মধ্যে। তো আমি সাইমনকে ফোন দিলাম, সাইমন কেটে দিল। এখন সাইমনকে ফোন দেওয়ার সাথে সাথে 5 মিনিট পরে আমাকে আর মানে আলহাজ হাসান ভাই ফোন দিল। 6-7 বার ফোন দিল। ওরা আমাকে বলছে না, রিসিভ করা যাবে না, কারণ ওর বাড়ি হলো ওই জায়গায়, মানে ওই হাউজিং এ। তো শেষে বললো ঠিক আছে, মানে আমি সাইমনকে একটু চালাকি করে বললাম সাইমন ওই যে প্রবাসী টাওয়ারের পশ্চিম পাশে
ওই মানে একটা পরিত্যক্ত স্থানে আমাকে আটকে রাখছে একটা গলির মধ্যে। তখন ওই লোকেশনটা হাসান ভাইকে বললো, হাসান ভাই যে আসবে ওটা আমি কল্পনা করি না যে আমাকে এসে উদ্ধার করবে, কারণ উনিও পলাতক প্রায় 2 বছর। তো উনি আপনার প্রায় 6-7 কিলোমিটার দূরে ছিল, লাস্টে বাইক নিয়ে এসে ওই স্থানটা খুঁজে বের করে তো আমাকে ওইখান থেকে উদ্ধার করলো। যখন হাসান ভাই আসলো তখন ওরা দেখলাম যে 10-12 জন ছিল, সবাই আস্তে আস্তে সরে গেছে, শুধু 2 জন ছিল। তখন হাসান ভাই, আমি দেখলাম হাসান ভাই সাহসটা, ওই জায়গায় আমার মনে হয় না অন্য কেউ এসে আমাকে এভাবে মানে একেবারে ক্লিন স্টাইলে উদ্ধার করবে। তো হাসান ভাই ওদেরকে বললো, ঠিক আছে তোরা যে ওকে যে বসে রাখছস মক করতেছিস, তো আমাকে বললো আমাকে করতি, ও আমার ছোট ভাই, ওর সাথে আমার ছবি আছে, তোরা ওদের বোঝা উচিত ছিল যে ও আমার ছোট ভাই। তো এখন ওকে মক করা, ওকে আটকে রাখা মানে তো আমাকে আটকে রাখা। আমাকে এরকম অসম্মানী না করলে পারতি। গত 17 বছর আমরা তোদের কিছু করি নাই, এমনকি তোরা আমাদের সেই আরো সুযোগ সুবিধা সবচেয়ে বেশি নিয়েছিলি। তখন একজন বলল যে ভাইয়া দেখেন আমরা ওকে কিছু করি নাই, আপনি জিজ্ঞেস করেন, একটা চুলো চিনি নাই। তো শেষে আপনার ওরা যখন আমাকে টাকার কথা বলছিল এর আগে, আমি সাইমনকে বলছিলাম, সাইমন প্রথমে ফোন দিছিল যে দক্ষিণের আপনার সহসভাপতি মিজানুর রহমান বাইকে। তো বলো যে ভাইয়া এই বোরহান কাটতে রাখছে, বিএনপি মানে কিছু ছেলেরা হয়তো ওকে মক করবে, টাকা পয়সার প্রয়োজন। তখন আপনার মিজানুর রহমান ভাই বললো, ঠিক আছে যত টাকা দেওয়ার প্রয়োজন আমি দিব, তুমি শুধু ওকে ছেড়ে দিয়ে কিনা আর ও যে কনফার্ম করবো যে টাকার বিনিময়ে ওকে ছাড়বে কিনা, কারণ ওকে যদি না ছাড়লে তো প্রায় 6-7টা মামলা দিবে, আর মক করলে এটা তো ভিন্ন কথা। তো লাস্টে সাইমন বললো টাকা পয়সার সমস্যা নাই, আপনারা ওইরকম করেন। তখন হাসান ভাই তখন আসতে, ওরা আর টাকার কথা বলে নাই, ওরা শেষে বলতে একটা কাজ করেন, আমাদের কিছু চা পানি টাকা দেন। তখন ওই টাকাটা মিজান ভাই দিল। হাসান ভাই যখন আসছে, যদি হাসান ভাই ওই দিন না আসতো, আর হোসেন ভাই যদি আপনার রনি ভাইকে ফোন দিত, আপনার চট্টগ্রামের রনি ভাই মোটামুটি আমাদের পাশে থাকে, আর আরিফ হাসান ভাই আর আপনার হাসান ভাই যদি আমাকে উদ্ধার না করতো, হয়তো ওই দিন আমার কাছ থেকে ওরা মোটা অঙ্কের অর্থ নিয়ে মক করে পুলিশে দিয়ে দিত। ধন্যবাদ হাসান ভাইকে, ধন্যবাদ মিজান ভাইকে, ধন্যবাদ সাইমনকে, আর ধন্যবাদ রনি ভাইকে আর আরিফ ভাইকে। আমি চট্টগ্রামের মধ্যে যতগুলো মিছিল অংশগ্রহণ করেছি প্রত্যেকগুলোতে মানে অর্গানাইজ করছিল আপনার আরিফ হোসেন ভাই আর রনি ভাই নেতৃত্বে। দাদা আমি আরেকবার পুলিশে আপনার অ্যারেস্ট হয়েছিলাম গত শনিবারে, মানে এই শনিবার আগের শনিবারে। আমি বাড়িতে ধান কাটা একটা কর্মসূচি করছিলাম, ওই কর্মসূচি থেকে যখন আমি আসতেছি সকালে 5:30টার দিকে, তখন দেখলাম 3-4 জন পুলিশ আমাদেরকে থামাইলো, থামিয়ে আমাদের চেক করলো। আমার মোবাইলের মধ্যে 3-4টা ছবি পেয়েছিল, বঙ্গবন্ধু আর নেত্রী আর আমার ছবি ওই রকম প্রোগ্রামে। তখন ওরা আমাকে আটকাইলো, তো বললো যে ঠিক আছে তুমি আমলি করো, তোমাকে থানায় নিয়ে যাওয়া হবে। অনেকক্ষণ বসে রাখলো, শেষে ওরা কিছু টাকার বিনিময়ে আমাকে আবার ছেড়ে দিল। আল্লাহ রহমতে আমি মানে 17 এই যে আমি 5 আগস্টের পর দেখছি, তো আমার মানে দুইবারই আমি রক্ষা পেলাম আল্লাহর কিছু রহমতে। টাকা মানে জি কত টাকার মাধ্যমে ছেড়ে দিল তো তোমাকে? আচ্ছা, ওই আপনার ইয়ারটা যেটা আপনার এত হয়েছিল, আমাকে যেটা বিএনপি জামাতে 20,000 টাকার বিনিময়ে ওই টাকাটা মিজান ভাই আর রনি ভাই দিয়েছিল। না এই যে আর সর্বশেষ পুলিশ যে একটা তোমাকে গত শনিবারে যে অ্যারেস্ট পুলিশের করার চেষ্টা করেছো, পুলিশের ওই সময় কত টাকা দিল বেশি না, তুমি? বেশি না, আমাদের কাছে বেশি টাকা ছিল না। আমরা 4 জন ছিলাম, 4 জনের কাছ থেকে 400-500 জন করে হিসাব করে 1950 টাকা ছিল, সবগুলো নিয়ে ফেলছে পুলিশে। তোমরা টিউশনি করে তোমরা করো, চিন্তা করো, তোমরা পুলিশ হত্যার বিচার দাবি করো, আর এই পুলিশ সদস্যরা তোমাদের 400-500 1950 টাকা পেলো, সেইটারও হ্যাঁ মায়া ছাড়তে সবগুলোই পারলো ফেলছে। না। ওরা 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 আপনার একবারও চিন্তা করে নাই যে ওই টাকাটা, আমরা শহরে যাচ্ছি 4 জন মানুষ আমাদের কাছ থেকে, এমনকি সকাল 5:30টায় সব দোকান বন্ধ, বিকাশের দোকান বন্ধ, আর ওরা দেখতেছে আমরা সবার পকেট থেকে খুঁজে খুঁজে নিচ্ছি। তো ওরা একটু চিন্তা করেন যে এই ছেলে শহরে যাচ্ছে, এটা কি করবে। তো আমার একটা কথা হলো, এই যে ওরা আমাকে যে গ্রেপ্তার মানে নিয়ে যাইতো, তো টাকার বিনিময়ে ছাড়ছে, তাহলে তো অপরাধ তো তার হয় নাই, এটা আবার বৈধ হয় নাই, ওটা অপরাধ রয়ে গেল, টাকার বিনিময়ে ছাড়লো। তো পুলিশের প্রতি মাঝে মাঝে মায়া হয় আর মাঝে মাঝে ক্ষোভও হয়, এরকম। আচ্ছা, আর একজন আমি এই দাদা যে দাদা দাদা আমি বোরহান আমি আর কি বলতে চাই। বোরহান জি বোরহান চৌধুরী মারুফ অমিত, উনি ফ্রান্সের ছাত্রলীগের নেতা। তিনি জানতে চেয়েছেন যারা মব করেছে তাদের বিরুদ্ধে থানায় কি কোনো মামলা দায়ের করেছিলেন বা সুযোগ হয়েছিল? না, না না, আমি আর থানায় যাওয়া তো এটা আমাদের একেবারে স্বপ্নের ব্যাপার, মানে সেটাই দুঃসাহস। বাস্তব, আমি এখন থানায় সেটাই গেলে বাস্তব। আমাকে এই মব আমাকে থেকে ওরা অ্যারেস্ট করবে। বেঁচে যাওয়া হচ্ছে মূল টার্গেট, তাই না? আমার 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 থানায় যাওয়ার কোনো আমার ভয় অবস্থা ছিল নেই। যে, হ্যাঁ, আমার ভয় ছিল যে ওরা আমাকে ধরে মব করে
টাকা পয়সা নিয়ে আবার পুলিশে দিবে, পুলিশ দিলে আমাকে 6-7টা মামলা দিবে, এমনিতে পলাতক 17 মাস, মা বাবা, না, ভাই সেটাই বোন, সত্য, বাড়ি ঘর সব কিছু দিয়েছি। সেটাই সত্য। তুমি দাদা সাবধান আমি থাকবে। বলেন বলেন, আবার আসবো তোমার দাদা আমি কাছে। আমরা এবার নেত্রকোনায় যাব, একটু মুক্তাগাছা যাব আবার। মুক্তাগাছা থেকে ফিরে আবার চিটাঙ্গে আসবো। মুক্তাগাছার ওই অনুষ্ঠানটা একটু আর একটু শুনি আসি রে। নেতা আলামিন ভাইয়ের নির্দেশে মুক্তাগাছার 3 নং 4 ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীদের কর্মী সম্মেলনে উপস্থিত সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মুক্তাগাছা কলেজ শাখার পক্ষ থেকে, মুক্তাগাছা পৌর শাখা ছাত্রলীগের পক্ষ থেকে, মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাই আমার বন্ধুরা, আমার দলের এই দুঃসময়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ যে পরিমাণ ভূমিকা পালন করেছে, অন্য কোন সংগঠন এই পরিমাণ ভূমিকা পালন করে নাই। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত তারা কখনো ভয় পায় না, সর্বোপরি তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ছাত্রলীগ অন্যায়কে কখনোই প্রশ্রয় দেয় না, অন্যায়কে কখনো মাথা পেতে নেয় না, অন্যায়ের বিরুদ্ধে সর্বোপরি রুখে দাঁড়িয়ে থাকেন। ফলে এই দুঃসময়ে ঐক্যর কোন বিকল্প নেই, ঐক্য হয়ে সকলে কাজ করতে হবে। ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের প্রত্যেক নেতা কর্মীরা ঐক্য হয়ে আমরা কাজ করব। আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না। আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, আমরা শেখ হাসিনার কর্মী। আমাদের নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এখন ঐক্য সময় আমরা সবাই একত্রিত হয়ে ঐক্য হয়ে কাজ করব। আওয়ামী লীগের উপর, ছাত্রলীগের উপর যে আরোপিত নিষেধাজ্ঞা করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ছাত্রলীগের শিক্ষার অধিকার ফিরে দিতে হবে। রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা দিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নিষিদ্ধ নয়, গণতন্ত্র চাই। জয় বাংলা, জয় বাংলা। আমরা একটু ইয়েতে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের একজন নেত্রকোনার। জিয়াদ, তুমি আবার বলো। এই প্রোগ্রামের, এই যে প্রোগ্রামটা সারা সারা তোমাদের ইউনিয়নে ইউনিয়নে করা হচ্ছে, এই প্রোগ্রাম করতে গিয়ে কি সব সমস্যাগুলো তোমরা সাবধানে হাঁটছো প্রতিদিন? কিভাবে সতর্কতা তোমাদের, কিভাবে এই প্রোগ্রামগুলার ফলাফল কি পাচ্ছ তোমরা? ধন্যবাদ ভাই। আমাদের এই প্রতিটা প্রোগ্রামেই, আমাদের প্রোগ্রামে যাওয়ার সময় বা প্রোগ্রাম যে ইউনিয়নে আমরা করব তার আগে, ওই প্রোগ্রামটা করার আগে আমাদের একটা প্রস্তুতি নিতে হয়। যেমন প্রতিটা এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত প্রত্যেক অঙ্গ সংগঠনের লোকজনই আছে, যে আমরা ওইখান থেকে প্রোগ্রাম করলে যে ওইখান থেকে কি আমরা বের হয়ে আসতে পারবো কিনা, বা আমাদের মবের শিকার হইতে হবে কিনা। তার জন্য প্রতি ইউনিয়নে, যে ইউনিয়নে মানে আজকে আমরা 8 নং ইউনিয়নে যাব, ওই 8 নং ইউনিয়নে যাওয়ার আগে আমরা ওই এলাকার স্থানীয় আমাদের কিছু আওয়ামী লীগের লোকজন ব্রেকআপ টিম হিসাবে রাখি, যেন আমরা আমাদের জন্য আমাদের কর্মীরা ওখানে যাচ্ছে, আমরা কাজ করতে যাচ্ছি দলের, তার জন্যই ওরা দলকে ভালোবেসে এখানে আসছে। কেউ যেন কোনো ভাবেই বিপদে না পড়ে, প্রত্যেকে সেফটি দেওয়ার জন্য আমরা আগে প্রত্যেকটি এলাকায় আগে আমাদের নিজস্ব কিছু লোকজন ওই এলাকায় ঠিক করি। তারপর ওই এলাকায় ঠিক করার পর আমরা এইগুলো প্রোগ্রাম গুলো করতে যাইতাম। এবং কি প্রত্যেকটা প্রোগ্রাম করার পরই আমাদের প্রত্যেকেরই এক একজনের এক এক রকম হুমকি আসছে বা অনেক চাপের ভিতরে পড়তে হয়েছে। তারপরেও বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী দুঃসাহসের ভূমিকা রাখছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মুক্তাগাছার 10টি ইউনিয়নের সকল তৃণমূলের ছাত্রলীগ নেতৃবৃন্দদেরকে। তারা প্রত্যেকে আমাদের সাথে ছিল। ইনশাল্লাহ সামনের সকল লড়াই সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ মুক্তাগাছা উপজেলা শাখার সকল ইউনিটের সকলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তাগাছার রাজপথে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য আমরা লড়াই সংগ্রাম করব, এই প্রতিজ্ঞাবদ্ধই মুক্তাগাছা উপজেলার তৃণমূলের সকল ছাত্রলীগ। ধন্যবাদ ভাই। আবার আসবো তোমার কাছে। একটু আমি চট্টগ্রামের সাইমুনের কাছে যাই। সাইমুনও কিন্তু মবের শিকার হয়েছিল। তোমার এই ঘটনাটা একটু বলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থাপক সহ দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার লাইভটি দেখছেন, আমার ঘটনাটা হয়েছিল রমজান মাসে 8 রমজানের দিকে, 26শে ফেব্রুয়ারি 2026 সালে দুপুর 12টার দিকে আমি ঘুমছিলাম। 10-12 জন লোক হঠাৎ করে এসে আমার বাসায় অসভ্য গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক আমার বাসায় ঢুকে যায় এবং তারা
আমার বাসায় ঢুকার পর তারা আমার মোবাইল ফোন নিয়ে ফেলে এবং আমার বাসার আসবাবপত্র তছনছ করে ফেলে। পরবর্তীতে তারা আমাকে জোর করে একটি সিএনজিতে তুলে বহদ্দার 1 কিলোমিটার এলাকা নিয়ে যায়। সেখানে গিয়ে আমার মোবাইলের সমস্ত তথ্য তল্লাশি করা হয় এবং আমাকে চরম মানসিক চাপ প্রয়োগ করে তারা। এক পর্যায়ে তারা আমার কাছে বড় অঙ্কের অর্থ দাবি করে। তখন আমি মোবাইল নিয়ে সম্পূর্ণ অসহায় অবস্থা আমার প্রিয় নেতা নুরে আজম লনি ভাইকে আর আরিফ ভাইকে আমি কল করে বিষয়টি জানাই। পরবর্তীতে তারা আমাকে চকবাজার বরমিয়া মসজিদের পাশে একটা বিএমপির অফিস আছে, সেখানে নিয়ে যায়। এখানে নিয়ে যাওয়ার পর আল্লাহর অশেষ রহমতে আমার নেতা পিয়ার নুর আজম লনি ভাই সর্বোচ্চ আমি তাদেরকে অর্থ দিয়ে সেখান থেকে মুক্ত হই। কি পরিমাণ টাকা দিতে হয়েছিল? আমার 40,000 টাকার মতো দিছে ওদেরকে। ওরা প্রথমে আমার থেকে 2 লাখ টাকা চার্জ করছিল। আমি বলছি আমি স্টুডেন্ট মানুষ, আমি এত টাকা পাবো কই। মানে চার্জ করছিল 2 লাখ টাকা। ওনারা চার্জ করার মালিক এখন দেশে। মানে টাকা হ্যাঁ চার্জ করবেন, সেই টাকা ওনাদেরকে দিতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই 40,000 টাকা কিভাবে ম্যানেজ করলে তুমি? না, আমি বিষয়টা যখন ওরা টাকার কথা যখন বলতেছে, আমি বিষয়টা আমি মোবাইল নিয়ে আমি আমার নেতাকে, প্রিয় নেতা নুর আজম লনি ভাইকে কল দিয়ে জানাইছিলাম বিষয়টা, আর আরিফ ভাইকে জানাইছিলাম। ভাইয়া বলতেছে তুই কই আসস, আমি দেখতেছি বিষয়টা। এই ছাত্রলীগের চিটাগাংয়ের যাদেরকে আমরা আনি, কয়েকটা নাম আমরা খুব কমন পাই। তাদের একজন হচ্ছেন নুরুল আজম রনি। উনি তো সবসময় খোঁজ রাখেন তোমাদের? হ্যাঁ, আমাদের নিয়মিত খোঁজ খবর নির্দেশনা দিচ্ছে উনি আমাদেরকে। আমরা সমস্ত 5 আগস্টের পর থেকে ওনার নির্দেশনায় আমরা প্রোগ্রামগুলা করতেছি। আমরা এখন পর্যন্ত প্রোগ্রাম চালিয়ে আছে। আমরা 25-30টার উপরে লাস্টপথে চট্টগ্রাম মহানগর মিছিল করেছি আমরা নুর আজম লনি ভাইয়ের নির্দেশনায়। আবার আসবো তোমার কাছে ভাই। আমরা একটু নেত্রকোনার নেত্রকোনার এই ভাইটার কাছে একটু যাই। ওইখানে তারা নাইম সরকার, শুনতে পাচ্ছ ভাই আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, একজন লিখেছেন মুক্তাগাছা নুরুন নবী সিদ্দিকী যুবলীগ নেতা অ্যারেস্ট হয়েছিলেন, উনার কি জামিন হয়েছে? জি, এটা দীর্ঘদিন আগের ঘটনা। এখন মনে হয় বলতে আমি পুরোপুরি সঠিক বলতে পারতাম কিনা, তবে জামিন হয়ে যাওয়ার কথা এতদিনে। এখন মুক্তাগাছার তেমন কেউ নাই জেলের ভিতরে। নিশ্চিত না, যেন বলার দরকার নেই সেটা। আচ্ছা, তো এই তোমরা যে ইউনিয়নে ঘুরে ঘুরে যে প্রোগ্রামগুলো করছো, এই প্রোগ্রামগুলো নিয়ে তোমার এখানে মমিন এবং জিয়াদ যে কথাগুলো বলেছে, এই প্রোগ্রামগুলোর আর কোনো তথ্য দেওয়া যায়? আর কিছু নতুন কিছু আছে? সে আছে, সেটা হচ্ছে আমরা যখন সিদ্ধান্ত নেই যে আমরা তৃণমূলকে জাগিয়ে তোলার জন্য কিছু করব, তখন আমাদের মাথায় এরকম আসে আমি এর আগে একটা কর্মসূচি হাতে নিয়েছিলাম, অনেকগুলা বাস্তবায়ন করেছিলাম। সেটা ছিল কর্মী সংযোগ। প্রত্যেক ইউনিয়নে প্রায় 6টার মতো ইউনিয়নে গিয়েছিলাম তখন। তো বিভিন্ন বাধার কারণে, তখন প্রশাসনিক জটিলতার কারণে সেগুলো আর সম্ভব হয় নাই। তো এখন আমরা কর্মী সম্মেলন নামের যে কর্মসূচিটা হাতে নিয়েছি, এখানে আমাদের জেলার প্রেসিডেন্ট যিনি আছেন আলামিন ভাই, তার সঙ্গে পরামর্শ করে তার নির্দেশনা আছে। সেখানে ওনারা দুইজন যে বিষয়টা মিস করেছে, সেটা হচ্ছে আমরা যে ইউনিয়নে যাই সেখানে আমাদের যুবলীগ, আওয়ামী লীগ বা আওয়ামী ঘরানার যে মানুষগুলো আছে তাদের সঙ্গে আগে পরামর্শ করি, এবং আমরা ওখানে যাওয়ার পর যদি কোনো মব ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকে বা প্রশাসনিক একটা নিরাপত্তার ঝুঁকি অবশ্যই থাকে, সেখানে যেন অন্তত 50 জন সন্ত্রাসী এলেও তাদেরকে মোকাবেলা করতে পারি, এরকম একটা শক্তির সামর্থ্য আমরা আগে নিশ্চিত করি, তারপর ওখানে যাই। আপনি অবশ্যই জানেন সারা দেশে আমাদের ছাত্রলীগের উপর কি পরিমাণ
মব ভায়োলেন্স তারা লেলিয়ে দিয়েছে বা এই করেছে। তো সেটা থেকে বাঁচার জন্য আমরা এই ধরনের কিছু টিক্স মানে করে থাকি। নাই, আর তোমরা বড় ঝুঁকি নিয়ে যে কাজগুলো করছো, তোমাদের তো আর শিক্ষা জীবন নাই, তোমরা তো আর কলেজে যেতে পারো না, তাই তো? জি জি, এখন আমাদের ছাত্রত্ব নাই বললেই চলে, আমরা কলেজে যাইতে পারি না, পরীক্ষাও দিয়ে করতে পারি নাই। হ্যাঁ, মা বাবা কি বলেন, মা বাবা? জি, মা বাবার কথা হচ্ছে তারা যখন আশপাশের মানুষ এখন যেভাবে হাবসাব করছে বর্তমান পরিস্থিতি দেখে বা 2 বছরের অভিজ্ঞতা থেকে, যে আগেই ভালো ছিলাম বা আওয়ামী লীগে ভালো ছিল এরকম যখন মানুষের কাছ থেকে শুনে, তখন তারা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তবে সবসময় এটা বলে, যেখানেই থাকিস যাই করিস সাবধানতার সঙ্গে করবি। হ্যাঁ, দলের জন্য যা প্রয়োজন কর, এতে কোনো সমস্যা নাই। তবে একটু মানে মা বাবার তো একটু টেনশন অবশ্যই থাকবেই। মা বাবা, মা সেটা তো চাইবেনই। সাইমনের মা বাবা কি বলেন, সাইমন? হ্যাঁ, আমার আম্মু বেঁচে নাই, আমি ছোট থাকতে মারা গেছিল। আমার আব্বুও হলি গত বছর জুন মাসে আসলে 1 বছর হবে আমার আব্বুও মারা গেছে। আমার ফ্যামিলিতে এমনি আমার ভাই বোন আছে। ওরা কি বলে? আর একটু সাবধানে সতর্ক, যখন আমাদের মব করা হচ্ছে, মনে হয় আমার ভাইদেরকে যাদেরকে মেরে ফেলা হচ্ছে জয় বাংলা একজন লেখার জন্য, ওরা জানতে চাই, একটু সাইমন, গিয়া করে। সাইমন তোমার জানতে চাইছে, আপনাকে কি একটা স্টিলের রেলিং এর কাছে নিয়ে মারধর করা হয়েছিল? আমাকে এমনি তাপ্পর দিছিল, এমনি ভয় ভীতি দেখাচ্ছে, আমারে বলতেছে তোরে জেলে দিব, তুই তো অনেক মিছিল করছস, তোরে নিয়ে গিয়ে কি থানাতে গিয়ে 5টা 6টা মামলা দিবে, এগুলা বলছে আর কি। হদে 2 বছর বাহির হইতে পারবি না, এগুলা এরকম ভয় ভীতি দেখাচ্ছিল আমারে। মানে ওদের মূল এটা ছিল, তোমরা আমাকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দিলে আমরা থানায় দিব না, থানায় দিলে 2-3 অনেকগুলো মামলা হবে, অনেক দিনে বেরোতে পারবে না, এগুলো বলতো তারা, তাই তো? জি জি জি। তো মমিন, না, জি, ইয়ার কাছে বোরহানের কাছে আবার একটু যাই। বোরহান, তুমি তো টিউশনি হ্যাঁ, করে চলো, তুমি তো টিউশনি করে চলো, তোমার পরিবারকে সাপোর্ট দিতে হয়, তোমার মা বাবা কি বলেন? না, আসলে আমার পরিবারকে সাপোর্ট দিতে হয় না, আমার নিজে চলার জন্য। আর আমি তো এভাবে তো চলা যাবে না, নিজের যদি মানে কি খরচটা যদি বহন করতে না পারি। এমন এমন সময় গেছে আমার 5 আগস্টের পরে একবেলা খেয়ে 2 বেলা পর্যন্ত না খেয়ে থাকতে হচ্ছে। তো আমার মা বাবা যথেষ্ট আমাকে সাপোর্ট করে, আমার এলাকার মানুষ যথেষ্ট সাপোর্ট করে। মা বাবা বলো যে সমস্যা নাই, যেটা হবার হবে। আর আমার ফুল পরিবার আপনার বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী। আর ওরা বলে যে ঠিক আছে, আমার আরো 5টা ছেলে আছে, 4টা ছেলে আমাদের দেখাশোনার জন্য আছে, আর তুই একদম সমস্যা নাই, নেত্রীর জন্য সবকিছু কর, চমৎকার! সাবধানে থাকিস। এত এমন মা বাবা কিন্তু খুব এত কম হয়, কিন্তু যে আমার মানে ভাইয়া, বলে ছেলে মেয়ে আছে, তুমি ওই দিকে ওই যুদ্ধে থাকো তুমি। এই যে বোরহান, হ্যাঁ ভাইয়া, তোমার যে মা বাবার এই জি আমার কথাগুলা, ঘরে, তোমার যে মা আমার বাবার এই ঘরে প্রায় কথাগুলা, বোরহান শোনো, আমার ঘরে প্রায় 30-34 বার পুলিশ গেছে বোরহান, আমার বোরহান ঘরে। শোনো, বোরহান, তোমার যে মা বাবার এই যে কথাগুলা, হ্যাঁ, জি, তোমাকে সাবধানে থাকতে বলে, এইগুলো, এই কথাগুলো একটু চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলো তো। আমাকে বলে ঠিক আছে, দিয়ে নেবো বউ, বেটা সমস্যা নাই, সামনে এগিয়ে যা। আর অবশ্যই সুদিন আইবো। আর মনে বললাম যদি মরলে আর মানে যদি মরি যাবো সমস্যা নেই, আর বাচ্চা গেলে ইনশাল্লাহ প্রত্যাখ্যানোর মানে গিয়ে হবো। আর আইয়া দেখতুম মানে পূর্ণতা দেখতুম, অথবা একটা ভালো কিছু দেখতুম এভাবে। Good. আর আমি আপনাদের আমাদের আমরা বাড়িতে আমরা একটা ভাইয়া, ইয়ার কাছে, আমরা একটা নাইমের কাছে, নাইমের যে সংগ্রামটা, নাইম একটু মুক্তাগাছার আঞ্চলিক ভাষায় বলো তো। জি, আসলে ওই ধরনের আঞ্চলিক ভাষা নাই বললে চলে। যেমন আমাদের ময়মনসিংহ এর একটা অঞ্চল আছে যে ওরা আমরার আমরার ময়মনসিংহ, আমরার মুক্তাগাছা। তো এটুকু বলি যে আমি আপনার মাধ্যমে আমরার মুক্তাগাছার যে সমস্ত ধামাল ছেলেরা আছে, যারা আজকে আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য এত রিস্ক নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে সেই ওই পাকিস্তানি পরাজিতদের উত্তরাধিকারদের চোখ রাঙানোকে উপেক্ষা করে কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের ডাকে ছুটে আসছে, তাদেরকে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। আর
ওই আমাদের জাহিদুল ইসলাম বিটুল ভাই, ওনার নামটা আগেও এখানে বলা হয়েছে, আমি আবার বলছি। উনি আমাদের ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক মানে ভাইস চেয়ারম্যান। তো উনি আমাদেরকে সার্বিকভাবে নির্দেশনা দিচ্ছেন এবং আমাদেরকে ছাড়াও যুবলীগ, আওয়ামী লীগ সহ প্রত্যেকটা ইউনিয়নে সে যোগাযোগ রক্ষা করে চলছে। ওনার জন্য আসলে আমাদের কাজ করাটা আর অনেকটাই সহজ হচ্ছে। সেই সঙ্গে আমি আমি একটু একটু আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করি যেটা হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ের ছেলেপেলেদের যে একটি চাহিদা কিন্তু আছে। চাহিদা বলতে এটা দাবি, আমি বলতে পারি দাবি, যেটা হচ্ছে দলীয় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে এই প্রশ্নগুলোর সম্মুখীন কিন্তু আমরা বারবার হই। সেই বিধায় আপনার মাধ্যমে এই প্রশ্নটা আমি উপস্থাপন করছি, যেটা হচ্ছে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য যদি আমরা যাওয়ার পর গ্রেপ্তার হই, দল কি আইনি সুরক্ষা দিবে কিনা? আসলে এখানে বিষয়টা আমাদের যিনি সাবেক মন্ত্রী মহোদয় ছিল, উনি কিছুটা সহায়তা করে, কিন্তু ওই সম্পূর্ণভাবে হচ্ছে না। আমি দায়িত্বরতদের কাছে বলতে চাই, আপনারা শুধু ছাত্রলীগের ছেলেপেলেদেরকে আইনি সুরক্ষা নিশ্চিত করে দেন, দেখেন আমরা কি করি। শুধু আইনি করুন। চমৎকার একটা এটা জিয়াদ সরকার বলতে পারি কেউ এই ছেলেদেরকে থামিয়ে রাখতে পারবে না। গুড।